হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমরা ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট অফ 1909 নিয়ে আলোচনা করব এবং এটা হয়ে যাচ্ছে লাস্ট কাউন্সিল অ্যাক্ট। এর আগে আমরা দুটি কাউন্সিল অ্যাক্ট আমরা পড়েছি, এটাকে নিয়ে তিনটি কাউন্সিল অ্যাক্ট। তো আমাদের যদি প্রশ্ন আসে আমাদের কতগুলো কাউন্সিল অ্যাক্ট রয়েছে, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট রয়েছে, তো আমরা বলবো তিনটি। তো প্রথমটা আসছে কবে, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট অফ 1861, সেকেন্ডটা আসছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট অফ 1892 এবং যেটা থার্ড ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট আসছে এটা 1909-এ আসছে। তো দেখো, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট অফ 1909-কে আমরা কি লিখেছি, নোন অ্যাজ মরলে মিন্টো রিফর্মস, অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট অফ 1909-কে আমরা মরলে মিন্টো রিফর্ম বলছি। কেন বলছি মরলে মিন্টো রিফর্ম? কারণ যখন এই ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909 তৈরি হচ্ছে সেই সময় সেক্রেটারি অফ স্টেট ছিলেন মরলে এবং ভাইসরয় ছিলেন মিন্টো। তো দেখো, লেজিসলেটিভ কাউন্সিল অ্যাট দ্য সেন্টার অ্যান্ড প্রভিন্সেস ইনক্রিজড ইন সাইজ। তো কী বলছে, আমি বলেছিলাম যে লেজিসলেচারের কাজ কি, আইন তৈরি করা, এক্সিকিউটিভের কাজ সেই আইনটাকে প্রণয়ন করা এবং জুডিশিয়ারির কাজ হচ্ছে সেই আইনটাকে বর্ণনা করা। তো এখানে দেখো, লেজিসলেটিভ কাউন্সিল অ্যাট দ্য সেন্টার অ্যান্ড প্রভিন্সেস ইনক্রিজ ইন সাইজ, তাহলে লেজিসলেটিভ কাউন্সিলের যে সাইজ বা মানে যে মানুষ রয়েছে তার মধ্যে মানুষের সংখ্যা বাড়ছে। কোথায় বাড়ছে? সেন্টারেও বাড়ছে এবং প্রভিন্সেও বাড়ছে। তো এই দুই জায়গাতেই তাদের মেম্বারদের সংখ্যা বাড়ছে। দেখো, দ্য নাম্বার অফ মেম্বার্স ইন দ্য সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিল ওয়াজ রেজড ফ্রম 16 to 60। রেজড মানে কি, বেড়ে গেছে। কত বেড়ে গেছে? 16 ছিল এবং 16 থেকে বেড়ে দেখো 60 হয়ে গেছে। এটা কোথায় বেড়েছে? না, সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিলে বেড়েছে। এবার দেখো, দ্য নাম্বার অফ মেম্বার্স ইন দ্য প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিল ওয়াজ নট ইউনিফর্ম। তো প্রভিন্সে কি হয়েছে? ইউনিফর্ম মানে কি, একই। ওয়াজ নট অর্থাৎ একই ছিল না। তো প্রভিন্সে যে লেজিসলেটিভ কাউন্সিল ছিল সেখানে কিন্তু একই রকম ছিল না মেম্বারের সংখ্যা। দেখো, সেন্ট্রালে আমি লিখেছি অফিসিয়াল মেম্বার মেজরিটি। অফিসিয়াল মেম্বার কাদেরকে বলো? ব্রিটিশারদেরকে, যারা ইন্ডিয়াতে এসে যে অফিসিয়াল যে কাজকর্ম করতো। তো দেখো, সেন্ট্রালে অফিসিয়াল মেম্বারদের মেজরিটি বা প্রাধান্য বেশি ছিল এবং প্রভিন্সের নন অফিসিয়াল অর্থাৎ ইন্ডিয়ানদেরকে বোঝানো হয়েছে, নন অফিসিয়াল মেম্বারের প্রাধান্য ছিল এবং নমিনেটেড মেম্বারদের প্রাধান্য ছিল বেশি। তো নমিনেটেড মেম্বার কাদেরকে বলবো? নমিনেটেড হচ্ছে যে একটা মানুষকে আমি যখন একটা নির্দিষ্ট পদের জন্য বা নির্দিষ্ট কাজের জন্য আমি ঠিক করে নিচ্ছি এই ব্যক্তিটি এই কাজটি করবে। তো এখানে কোনো বাছাই হচ্ছে না যে দুজন বা তিনজনের মধ্যে আমি বাছাই করে নিচ্ছি, এখানে কিন্তু বাছাই করা হচ্ছে না। তা যখন বাছাই করা হচ্ছে না, একটা নির্দিষ্ট মানুষকে একটা নির্দিষ্ট কাজের জন্য আমি ফিক্সড করে দিচ্ছি, তখন সেটা হয়ে যাচ্ছে তো নমিনেটেড মেম্বার। তো প্রভিন্সের নন অফিসিয়াল মেম্বারদের মেজরিটি ছিল, সেন্ট্রালে কাদের মেজরিটি ছিল? অফিসিয়াল মেম্বারদের মেজরিটি ছিল। দেখো, ইন্ট্রোডিউস কমিউনাল রিপ্রেজেন্টেশন। কমিউনাল মানে কি, সাম্প্রদায়িক বা ধর্মের বেসিসে। রিপ্রেজেন্টেশন মানে কি, প্রতিনিধি। ফর মুসলিম অর সেপারেট ইলেক্টোরেট ওয়াজ গিভেন টু দ্য মুসলিম। তো এটাতে আসার আগে আমি আরেকটা কথা তোমাদেরকে বলে নিতে চাই। দেখো, এখানে 1906-এ কী হচ্ছে, মুসলিম লীগ, অল ইন্ডিয়া মুসলিম লীগ এস্টাবলিশ হচ্ছে। কোথায় এস্টাবলিশ? ঢাকাতে। তো যেহেতু অল ইন্ডিয়া মুসলিম লীগ এস্টাবলিশ হয়ে যাচ্ছে আমাদের ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট অফ 1909-এর আগে, তো তখন মুসলিমরা কী চাইছে, তাদের জন্য আলাদা একটা ইলেকশনের ব্যবস্থা করা হোক, যেখানে মুসলিমরা মুসলিমদেরকে ভোট দেবে, হিন্দুরা হিন্দুদেরকে ভোট দেবে। তো এটা যেহেতু অল ইন্ডিয়া মুসলিম লীগ এস্টাবলিশ হয়ে আছে, তারপর কিন্তু এটা শুরু হচ্ছে। দেখো, তারপর এটাকে বলা যায় কমিউনাল রিপ্রেজেন্টেশন বা সেপারেট ইলেক্টোরেট করার কথা বলা হচ্ছে মুসলিমদের জন্য। মুসলিমস অফ ইন্ডিয়া গট স্পেশাল রাইট টু ভোট, অর্থাৎ এই অ্যাক্টের মাধ্যমে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট অফ 1909-এর মাধ্যমে কী হচ্ছে, কমিউনাল রিপ্রেজেন্টেশন ইন্ট্রোডিউস করা হচ্ছে বা সেপারেট ইলেক্টোরেট ইন্ট্রোডিউস করা হচ্ছে। কাদের জন্য? মুসলিমদের জন্য। এবার দেখো, মুসলিমরা কী করছে, মুসলিমদেরকে এই অ্যাক্টের মাধ্যমে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট অফ 1909-এর মাধ্যমে মুসলিমরা রাইট টু ভোট দেওয়ার তারা কিন্তু অধিকার পেয়ে যাচ্ছে। লর্ড মিন্টো কেম টু বি নোন অ্যাজ দ্য ফাদার অফ কমিউনাল ইলেক্টোরেট। তো লর্ড মিন্টোকে কী বলা হচ্ছে? ফাদার অফ কমিউনাল ইলেক্টোরেট বলা হচ্ছে।
দেখো, ফর দ্য ফার্স্ট টাইম প্রোভাইডেড ফর দ্য অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান্স উইথ দ্য এক্সিকিউটিভ কাউন্সিল অফ দ্য ভাইসরয় অ্যান্ড গভর্নর্স। তাহলে প্রথমবারের জন্য কি করা হচ্ছে, অ্যাসোসিয়েট করা হচ্ছে, অর্থাৎ যোগদান করানো হচ্ছে কাদের, না ইন্ডিয়ানদেরকে। কোথায়, না এক্সিকিউটিভ কাউন্সিল অফ দ্য ভাইসরয় অ্যান্ড এক্সিকিউটিভ কাউন্সিল অফ গভর্নর। তাহলে এক্সিকিউটিভ কাউন্সিল ভাইসরয় এবং এক্সিকিউটিভ কাউন্সিল অফ দ্য গভর্নরে কী করা হচ্ছে, ইন্ডিয়ানদেরকে যুক্ত করা হচ্ছে। এবং এটা প্রথমবারের জন্য হচ্ছে কোন অ্যাক্টের মাধ্যমে আমরা জানতে পারছি, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট অফ 1909 মাধ্যমে, যেটা হয়ে যাচ্ছে আমাদের লাস্ট ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। দেখো, সত্যেন্দ্র প্রসাদ সিনহা, যাকে আমরা বলে থাকি এসপি সিনহা, ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু জয়েন দ্য এক্সিকিউটিভ কাউন্সিল অফ ভাইসরয়। তাহলে ভারতীয়দের মধ্যে প্রথম এসপি সিনহা, যিনি এক্সিকিউটিভ কাউন্সিল অফ ভাইসরয়ে তিনি যোগদান করেছিলেন। দেখো, প্রোভাইডেড ফর দ্য সেপারেট রিপ্রেজেন্টেশন অফ প্রেসিডেন্সি, কর্পোরেশন, চেম্বার্স অফ কমার্স, ইউনিভার্সিটিজ অ্যান্ড জমিনদার্স। অর্থাৎ এখানে কি বলতে চাওয়া হয়েছে, অর্থাৎ দেখো এখানে বলতে চাওয়া হয়েছে কি, সেপারেট রিপ্রেজেন্টেশন, অর্থাৎ আলাদা এদের জন্য এই যে রয়েছে যারা কারা, না প্রেসিডেন্সি, কর্পোরেশন, চেম্বার্স অফ কমার্স, ইউনিভার্সিটি, জমিনদার, এদের জন্য আলাদাভাবে সেপারেট রিপ্রেজেন্টেশন, অর্থাৎ আলাদা তাদের ভোটের ব্যবস্থা করার কথা বলা হয়েছে। দেখো, কমিউনাল অ্যাওয়ার্ড অ্যানাউন্স বাই, তাহলে কমিউনাল যে অ্যাওয়ার্ড, কমিউনাল মানে কি সাম্প্রদায়িক বা ধর্মের বেসিসে যে অ্যাওয়ার্ডটা, সেটা সেটা দিচ্ছেন কে, রামসে ম্যাকডোনাল্ড। কবে দিচ্ছেন, 16 অগস্ট 1932-তে। তো আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করেছি। ধন্যবাদ।